সাইফুল ভাই, গত ৮ বছর সারা বিশ্বে ধর্ণা দিয়েও আমরা একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারি নাই। এই সংকট দিন দিন বাড়ছে, আমাদের উপরে বোঝা তো আছেই। জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকটের বরফ গলার কি কোনো সম্ভাবনা আছে, বা এই সংকট হঠাৎ করে দূর হবে না, কিন্তু দূর হওয়া শুরু হওয়ার কোনো আলামত বা আশার আলো আপনি দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। গ্লোবাল টিভির এই অনুষ্ঠানে আজকে আমার প্রথম উপস্থিতি। আপনাদের যারা দর্শক শ্রোতা, আমি তাদেরকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর সাথে আছেন প্রিয়ভাজন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তাকেও শুভেচ্ছা জানাই। আমি খানিকটা আশাবাদী এই অর্থে যে রোহিঙ্গাদের যে এখন 12-13 লক্ষ, যারা যেটা আপনি উল্লেখ করছিলেন, 17 সালের আগে থেকে যে 3-3.5 লক্ষ যারা ছিল, তারপরে যে 8-9 লক্ষ রোহিঙ্গারা তারা যুক্ত হয়েছেন, তাদের ইস্যুটা বলতে পারেন বিগত কয়েকটা বছরে অনেকটা গ্লোবালি খুব বড় কোনো আলোচনার ভেতরে ছিল না। মায়ানমারে তাদের যে একটা নিরাপদ প্রত্যাবর্তনে যে প্রশ্ন, জাতিসংঘের মহাসচিবের এবারকার বাংলাদেশের সফরের ভেতর দিয়ে আমি মনে করি ইস্যুটাকে একটা গ্লোবাল কমিউনিটির কাছে, জাতিসংঘ সহ আমাদের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার বলি, রোহিঙ্গা ক্রাইসিসের সঙ্গে যে সমস্ত দেশ সরাসরি ভূমিকা পালন করতে পারেন, তাদের মনোযোগের ক্ষেত্রে অথবা জাতিসংঘের অপরা পর্যায়ের অংশীজন, এখানে একটা গ্লোবালি এটাকে একটা মনোযোগের জায়গাটা খানিকটা বাড়বে বলে আমার ধারণা। এটা নির্ভর করবে জাতিসংঘের মহাসচিব তিনি ফিরে যাওয়ার পরে তিনি এবং তার অফিস কতখানি তিনি এখানে যেটা ফিরে গেলেন, কতখানি তিনি পরবর্তী কাজগুলো তিনি করবেন। তিনি এখানে পরিষ্কার করে উল্লেখ করলেন, যেটা রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দিয়েছে, যে আগামী বছর তারা এই সময়কালে মায়ানমারের অর্থাৎ আরাকানে তারা যেন এই ঈদ তারা উদযাপন করতে পারেন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। এরকম আশাবাদের কথা তিনি উল্লেখ করেছেন। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস, তিনিও একই টোনে, তিনি তার তো উচ্ছ্বাস আরও আরেক কাঠি উপরে, তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি তাদের সাথে যেভাবে তিনি কমিউনিকেট করলেন, সেটাও একটা উচ্ছ্বাস, এটা আশাবাদের জন্ম দিয়েছে। কিন্তু আমি যে কথাটা উল্লেখ করতে চাই, যে অন্যদিকে যদি তাকাই, এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মধ্যে গণচীনের ভূমিকাটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নে। তাদের মায়ানমারে আরাকানে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যাপারে কিন্তু চীনের ক্ষেত্রে এ পর্যন্ত আমরা দৃষ্টিগ্রাহ্য অথবা ধরুন কার্যকর অর্থে এখনও পর্যন্ত আশ্বাসের বাইরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে আমরা কোনো ভূমিকা এ পর্যন্ত লক্ষ্য করিনি। এখন গণচীন কেবলমাত্র মায়ানমারের সামরিক জুন্তা নয়, তারা আরাকানের আর্মি থেকে শুরু করে তাদের নানা বিভিন্ন অংশীজনদের সাথেও তারা একটা সম্পর্ক তারা এখন রক্ষা করছেন। সেটা খানিকটা আশাবাদেরও জায়গা, যেটা আপনি উল্লেখ করছিলেন আপনার নিউজে, যে যদি আরাকান আর্মির সাথেও যদি একটা নেগোসিয়েশনের ব্যাপারটা যদি আসে, যে কারণ এটার সঙ্গে নির্ভর করবে যে মায়ানমারে বিদ্যমান যে সংঘাত যেটা চলছে, যেটা সশস্ত্র সংঘাতের পর্যায়ে, আরাকান একটা বিশাল অংশ এখন আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে। পুরো ব্যাপারটার এটা একটা প্রথমত মায়ানমারে এর একটা রাজনৈতিক সমাধানের প্রশ্ন আছে, তাদের অভ্যন্তরীণ প্রশ্নে। তারপরে সেই সমাধানের প্রশ্নের সাথে বাংলাদেশের আশ্রয় নেওয়া এই 12-13 লক্ষ রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের যে প্রশ্ন, সেটা যুক্ত। আর এর বাইরে অন্যান্য গ্লোবাল প্লেয়ার যারা, আমি জাপান বলি অথবা ভারত বলি, রাশিয়া বলি, তারা কিন্তু যাদেরকে আমরা বন্ধু হিসাবে বিবেচনা করে এসছি এ পর্যন্ত নানাগুলো কারণে, বাস্তবিক কারণে, তারা কিন্তু এ পর্যন্ত আমি দেখছি কোনো দৃশ্যমান কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারেনি। তারা যে অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছেন, নিশ্চয়ই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ইতিমধ্যে তো শোনা যাচ্ছে যে তহবিলের সংকটটা বাড়ছে এবং তাদের খাদ্য থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার যে প্রশ্ন, সেটাও আগামী কমাসের মধ্যে ঝুঁকিতে পড়তে যাচ্ছে। ফলে আমি মনে করি যে জাতিসংঘ সহ অ্যান্টনিও
গুটেরেস তিনি তার অফিস এবং তিনি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে তিনি যদি সত্যি সত্যি তিনি যদি সিরিয়াসলি পুশ করতে পারেন আলাপ আলোচনা করে, এবং যার সাথে মায়ানমারের যখন নানা পক্ষ এই পক্ষর সাথে একটা যুক্ত বোঝাপড়ার সমঝোতা এই প্রশ্নে যদি করা যেতে পারে, আমি মনে করি কিছুটা আশাবাদের জায়গা আছে। স্যার ভাই, আপনার বক্তব্য থেকে কয়েকটা ছোট প্রশ্ন এসেছে আমার মাথায়। প্রথমত হচ্ছে জাতিসংঘ, চায়না, ভারত, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, এরকম বহু দেশ বহু সংস্থার কাছে আমরা গত 8 বছর নানানভাবে ধর্ণা দিয়েছি। ফলে এই সংকটটা বিশ্ববাসী আগে থেকে জানে, কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো কার্যকর সমাধান পাই নাই। সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারতো চায়না, এই কথা সবাই বলে, আপনি বলছেন, তাদের কাছ থেকে পাই নাই। এখন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব নিজে এসে যখন একেবারে অকস্থলে গেছেন, ঘটনাস্থলে গেছেন, তাদের সাথে ইফতার করেছেন, তাদের সুখ দুঃখগুলো দেখেছেন, এতে করে মানে নতুন কি বার্তা বিশ্ববাসী আবার পেতে পারে? আপনি যেটা উল্লেখ করেছেন, আমি ইতিমধ্যে বলেছি, গত পরশু দিন তার আগের দিন বলেছি, ইন্টারন্যাশনাল কমিউনিটি এ ব্যাপারে এ পর্যন্ত গত 7-8 বছরে তারা কোনো মানে অনুদান বা অর্থনৈতিক সাহায্য বা খাদ্য সাহায্যের বাইরে বা স্বাস্থ্য চিকিৎসাগত সহায়তার বাইরে তারা কোনো কার্যকর এই সংকট সমাধানের ব্যাপারে তাদের প্রত্যাবাসনের ব্যাপারে কিছু করে তারা কোনো কার্যকর উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করিনি। আমি ব্যক্তিগতভাবে প্রথমত বলতে চাই যে উদ্যোগটা হয়তো এই নতুন পরিস্থিতিতে আমি মনে করি বাংলাদেশেরও যে নতুন যে রাজনৈতিক পরিস্থিতি, খানিকটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ইস্যুটাকে জীবন্ত করা, নানা পক্ষকে এখানে এনগেজ করে একটা আলাপ আলোচনা শুরু করা। কিন্তু আমি আগামী বছরের মধ্যে রোহিঙ্গারা আরাকানে ফিরে যে ঈদ উদযাপন করতে পারবে, আমি এতখানি আশাবাদী আমি এখনো নই। মানে ডক্টর ইউনূসের এই বক্তব্যের অনেক বিশ্লেষণ আমরা গত কয়েকদিন শুনেছি যে এটা খুবই অবাস্তব। আচ্ছা, আমি এতখানি আশাবাদী নই এতে বললাম। মায়ানমারের ইন্টারনাল যে পলিটিক্যাল যে কনফ্লিক্টিং যে অবস্থাটা, আপনি এরকম একটা আগুনের মধ্যে রোহিঙ্গাদেরকে প্রথমত ফেরত পাঠানোর প্রশ্নটাই কোনো সুযোগ নেই, কারণ ওখানে ইন্টারনালি তাদের অভ্যন্তরীণ প্রশ্নটা রাজনৈতিক সামরিক সমাধান ছাড়া, এবং তারপরে বাংলাদেশের সাথে তাদের এনগেজমেন্ট, তারপরে অনেকগুলো পক্ষ এর সঙ্গে যুক্ত আছে। চীন একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এই প্রশ্নে, মানে এবং আরও যে ভারতও এখন একটা গুরুত্বপূর্ণ একটা অংশীজন এই রোহিঙ্গাদের এবং মায়ানমারকে কেন্দ্র করে, ফলে তাদেরও এখানে অংশগ্রহণের প্রশ্ন আছে। আমি উদ্যোগটা মনে করি যে খানিকটা নতুন পর্যায়ে এটা যাবে, একটা আলাপ আলোচনার পর্যায়ে আসবে, পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক, এবং এর বহুমাত্রিক সমাধানের পথে কিছুটা হয়তো শুরুটা করা যাবে, কিন্তু এটার সমাধানটা খুব তাড়াতাড়ি হচ্ছে আমি এতখানি আশাবাদী আমি হতে পারছি না।